সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক ইন্টেন্সিটি, এটা নিয়ে আজকে আমরা কথা বলা শুরু করব। দেখো তো, আমরা গতদিনে বলেছিলাম যে দুটো চার্জের মধ্যকার ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত, এটা শূন্য মাধ্যমের জন্য আমরা এইভাবে প্রকাশ করব, F = 1/4πε0 Q1 Q2 ভাগ r²। এই তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য জিনিসটা যদি বুঝতে চাও, তাহলে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে আগে জানতে হবে, ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে জানতে হবে, কারণ এই তড়িৎ ক্ষেত্রের মধ্যেই কিন্তু তড়িৎ প্রাবল্যটি রয়েছে। তো তড়িৎ ক্ষেত্র বোঝার জন্য আমরা একটু এইভাবে বলতে পারি, দেখো তো, এই তড়িৎ কথাটার অর্থ কি? তড়িৎ মানে এখানে চার্জের উপস্থিতি থাকবে। বলতো ক্ষেত্র মানে কি? এরিয়া বা একটা অঞ্চল থাকবে, তার মানে কোনো চার্জের একটা এলাকা থাকবে, অঞ্চল থাকবে। আমরা একটু বোঝানোর জন্য এইভাবে বলতে পারি, ধরে নাও এইখানে কোনো একটা চার্জ আছে, এই চার্জটার মান আমরা কিউ ধরেছি, এর মান ধরেছি +20 কুলম। এই চার্জ হতে 2 মিটার দূরে +1 কুলম একটি চার্জ আছে। বলতো এদের মধ্যে একটা ক্রিয়াশীল বল রয়েছে। আমরা যদি দূরত্বের মানটা বাড়াই, আর এর মান বাড়াই, তাহলে এই বলের মান কমবে। তাহলে একটু বোঝানোর জন্য ধরে নেই এই চার্জটাকে আমরা আর একটু দূরে নিয়ে যাব, ধরো এইখানে নিয়ে গেছি, ধরে নাও 5 মিটার দূরে নিয়ে গেছি। বলতো আকর্ষণ বলের মান বা বিকর্ষণ বলের মান কমবে। আমরা যদি আরো দূরে নিয়ে যাই, ধরো এইখান থেকে আমরা এইখানে নিয়ে গেছি, এটা হলো 8 মিটার। বলতো এইখানে আকর্ষণ বিকর্ষণ বলের মান আরো কম হবে, কারণ দূরত্ব যে বাড়ছে। আমরা যদি দূরত্বটা আরো বাড়াই, ধরে নেই আমরা এইখানে নিয়ে গেছি, এইটা ধরো আমার 10 মিটার। ওকে, বলতো আকর্ষণ বলের মান আরো কমবে। এবার 10 মিটারের আরেকটু আমরা পরে নিয়ে যাই, ধরে নেই 11 মিটার। বলতো ধরে নেই এই জায়গায় এই বলের মানটা 0, মানে কোনো বল নাই। বোঝানোর জন্য ধরে নিয়েছি যে এই জায়গাতে গেলে 10 মিটারের পরে গেলে এই এফ এর মান হয়ে যাবে 0, এই জায়গাতে এফ এর মান 0। তাহলে কি এই 20 কুলম চার্জটা এই চার্জটাকে শুধু এই দিকে ক্রিয়া করবে না, বলতো এই দিকেও ক্রিয়া করবে, এর সাথে এই দিকেও করবে। 10 মিটার দূরত্বে এই দিকেও 10 মিটার, সর্বোচ্চ এই দিকেও 10 মিটার, 10 মিটার এই দিকেও 10 মিটার, এই দিকেও 10 মিটার। তাহলে এই 20 কুলম চার্জটা কতটুকু অঞ্চল জুড়ে সে আকর্ষণ বা বিকর্ষণ করবে, মানে কতটুকু অঞ্চল জুড়ে তার প্রভাব থাকবে। তাহলে এই 10 মিটারকে ব্যাসার্ধ ধরে আমরা একটা গোলক এঁকে নিতে পারি। চলো তো গোলকটা এঁকে নেই। আমরা গোলকটা এঁকে নিলাম। এবার বলো তো এই চার্জটা কতটুকু অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করতে পারবে, মানে আকর্ষণ বিকর্ষণ বল অনুভব করতে পারবে। এই গোলকটার ভেতরে এই চার্জটা বল অনুভব করতে পারবে, এই গোলকের বাহিরে কোথাও বল অনুভব করতে পারবে না। তাহলে এই যে অঞ্চলটা, এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটার নাম হচ্ছে চার্জের ক্ষেত্র, মানে তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে আমরা কিভাবে দেব? একটি চার্জ তার চতুর্দিকে যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করতে পারে, মানে তার প্রভাব বজায় রাখতে পারে, অর্থাৎ আকর্ষণ বিকর্ষণ বল অনুভব করতে পারে, সেই অঞ্চলটাকে বলা হবে ওই চার্জের তড়িৎ ক্ষেত্র। তাহলে বলো শুধু কি ধনাত্মক চার্জেরই তড়িৎ ক্ষেত্র থাকবে? না, ঋণাত্মক চার্জেরও তড়িৎ ক্ষেত্র থাকতে পারে। তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন করি, বলো তো এই তড়িৎ ক্ষেত্রের লিমিট কত, সীমা কত? তোমরা বলবা স্যার 10 মিটার, কারণ 10 মিটারের পরে তো সে আর বল অনুভব করতে পারে না। এটা আমি বোঝানোর জন্য বলেছি। বলো তো আসলেই কি 10 মিটার পর্যন্ত বল অনুভব করতে পারবে? না। দেখো আর এর মান যদি হয় ইনফিনিটি, তাহলেই কিন্তু এফ এর মান হবে 0। তার মানে এই অঞ্চলটা কিন্তু অসীম অঞ্চল, আমরা বোঝানোর জন্য এইভাবে এঁকেছি। তার মানে এর লিমিট কিন্তু 10 মিটার না, তড়িৎ ক্ষেত্রের লিমিট হবে অসীম, ইনফিনিটি হবে। ওকে, এটা প্রথমে তোমাদেরকে মনে রাখতে হবে। দ্বিতীয়ত আমাকে বলো তো এই তড়িৎ ক্ষেত্র এটা ভেক্টর রাশি না স্কেলার রাশি? এটা কিন্তু অবশ্যই হবে ভেক্টর রাশি, কারণ যে কোনো জায়গাতে তুমি যদি একটা চার্জ বসাও, স্থাপন করো, তাহলে এই চার্জটা সেই চার্জের সাথে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। বল যেহেতু ভেক্টর রাশি, সো তড়িৎ ক্ষেত্রটাও কিন্তু হবে আমাদের ভেক্টর রাশি। তাহলে আমরা ফাইনালি সংজ্ঞাটা দেই। তড়িৎ ক্ষেত্র কাকে বলা হবে? যে ক্ষেত্রের একটি চার্জ
তার চতুর্দিকে যে অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ করার ধর্ম রয়েছে বা তার প্রভাব বজায় রাখতে পারে সেই অঞ্চলটাকে বলা হবে তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে থাকবে হচ্ছে তড়িৎ প্রাবল্য। এখন তড়িৎ প্রাবল্য কাকে বলবো একটু চিন্তা করে দেখো তো। আচ্ছা ধরে নাও আমি তোমাকে বললাম এইখানে একটা আমরা চার্জ স্থাপন করেছি, বোঝানোর জন্য ধরে নিলাম এই জায়গাতে, আর একটা চার্জ স্থাপন করেছি একটু বেশি দূরে এই জায়গাতে। ওকে, আচ্ছা এই চার্জটার মান ধরে নিয়েছি ধরো কিউ নট, এই চার্জটারও মান ধরেছি কিউ নট। ওকে, আমাকে বলো তো এইখানে এই চার্জটার সাথে বেশি বল অনুভব করবে নাকি এই চার্জটার সাথে বেশি বল অনুভব করবে? তোমরা বলতে পারো স্যার এখানে তো দূরত্ব কম, তাহলে এখানে বেশি বল অনুভব করবে, এখানে কম বল অনুভব করবে, কিন্তু এখানেও কিন্তু বেশি বল অনুভব করতে পারে। খেয়াল করে দেখো আমি এইখানে যে চার্জটা স্থাপন করেছি, আচ্ছা এটা ধরে নেই ধরো 5 কুলম, আর এটা ধরে নেই ধরো 15 কুলম। ওকে, তাহলে দেখো এখানে দূরত্ব কম, চার্জের মান হচ্ছে কম, Q1 এর মান 20, Q2 এর মান হবে 5, গুণফলটা কম হবে। কিন্তু এখানে কি হবে, Q1 এর মান হবে 20 আর Q2 এর মান কিন্তু হবে 15, গুণফলটা বড় হবে, যদিও দূরত্ব বেশি, এইখান থেকে কিন্তু বেশি বল অনুভব করবে। তাহলে আমরা এই সূত্রের সাথে ব্যাপারটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি দূরত্ব কম হলে সেখানে বেশি বল অনুভব করবে। বলতো কেন এমনটা হয়েছে? কারণ তুমি টেস্ট করতে চাচ্ছ, পরখ করে দেখতে চাচ্ছ এইখানে বেশি বল অনুভব করবে না এইখানে। আর টেস্ট করতে গেলে অবশ্যই তোমাকে একই চার্জ দিয়ে টেস্ট করতে হবে, অর্থাৎ এখানে যদি 5 কুলম ধরো এখানেও তোমাকে 5 কুলম ধরতে হবে, তাহলে তুমি বলতে পারবা এখানে বল কম আর এখানে বলের মানটা বেশি, এই বিন্দুতে বেশি বল অনুভব করবে। কিন্তু তুমি 5 কুলমও ধরতে পারবা না, তোমাকে অবশ্যই ধরতে হবে যে বিন্দুতেই বলের মান কত বের করতে বলবে সেই বিন্দুতেই ধরতে হবে +1 কুলম চার্জ, সেইখানে ধরতে হবে +1 কুলম চার্জ। এখন প্রশ্ন হলো স্যার কেন? কারণটা হলো এই +1 কুলম চার্জকে বলা হয় পরখ চার্জ বা টেস্ট চার্জ। আমি আগেই বলেছিলাম তোমাদেরকে এটাকে বলা হয় পরখ চার্জ বা টেস্ট চার্জ। এটা দিয়েই আমরা পরখ করে দেখব, যাচাই করে দেখব, টেস্ট করে দেখব যে আসলে এই বিন্দুতে কত বল অনুভূত হবে। কারণ এই বিন্দু তো আর কখনো চার্জের সাথে বল অনুভব করতে পারে না, যে বিন্দুতে বল অনুভূত হবে সেই জায়গায় অবশ্যই একটা চার্জ রাখতে হবে। একাই একাই বল অনুভব করবে না, দুইজন মিলে, তাহলে এখানে একজন লাগবে। কেন লাগবে? টেস্ট করে দেখার জন্য যে আসলে বলের মান কত। এই জন্য এই চার্জটাকে বলা হয় টেস্ট চার্জ বা পরখ চার্জ। এখন প্রশ্ন হলো স্যার টেস্ট চার্জের মানে কি 5 কুলম হতে পারবে? না, টেস্ট চার্জের মান বা পরখ চার্জের মান অলওয়েজ 1 কুলম হবে এবং +1 কুলম হবে, তুমি মাইনাসও ধরতে পারবে না। এখন প্রশ্ন হলো স্যার টেস্ট চার্জের মান কেন সব সময় +1 কুলম হবে, অন্য কিছু কেন ধরা যাবে না? কারণটা হচ্ছে তোমাদেরকে একটু আমি এভাবে যদি বলি, ধরে নাও টেস্ট করার যেহেতু প্রশ্ন এসেছে, ধরে নাও তোমার বাসায় মাংস রান্না হয়েছে, তোমাদের বাসায় তোমার আম্মা কি তোমাকে হাফ কেজি মাংস তুলে দিয়ে বলবে, বাটিতে হাফ কেজি মাংস তুলে দিয়ে বলবে এই সবগুলো মাংস খেয়ে দেখো তো মানে লবণ কম হয়েছে না বেশি হয়েছে? এমনটা কখনোই হয় না। কি হয়, 1 পিস মাংস তুলে দেওয়া হয়, 1 পিস মাংস তুলে দেওয়া হয়, দিয়ে বলা হয় যে দেখো তো লবণ কম হয়েছে না বেশি হয়েছে। তাহলে বলো তো যেহেতু টেস্ট করার প্রশ্ন এসেছে আমি সর্বনিম্ন মানটা দিয়ে টেস্ট করব, তাহলে চার্জের সর্বনিম্ন মান কত? 1 কুলম। এই জন্য আমরা অলওয়েজ 1 কুলম দিয়ে আমরা টেস্ট করব। এখন দ্বিতীয় কথা হচ্ছে স্যার +1 কুলম কেন, -1 কুলম হতে পারে না? আমরা যদি একটু এভাবে বলি, আচ্ছা ধরে নাও বাসায় তোমরা 2 ভাই রয়েছো, তোমার মা তোমাদের 2 ভাইকে এক পিস করে মাংস দিয়েছে, দিয়ে দুইজনকেই বলেছে এই লবণ কম হয়েছে না বেশি হয়েছে, দুইজনের টেস্ট করে বলো তো তুমি বলবা যে মা লবণ তো কম হয়েছে, কারণ তুমি ছোটবেলা থেকে লবণ বেশি খাও। আর তোমার ভাই বলবে লবণ বেশি হয়েছে, কারণ সে জন্মের পর থেকে লবণ কম খায়। তাহলে টেস্ট করলে দুইজনকে দিয়ে টেস্ট করা যাবে না, যে কোনো একজনকে দিয়ে টেস্ট করতে হবে। তাহলে বলো তো যদি +1 কুলম দিয়ে টেস্ট করি তাহলে +1 কুলম দিয়ে করতে হবে, -1 কুলম দিয়ে যদি টেস্ট করি তাহলে -1 কুলম দিয়ে করতে হবে। তাহলে তোমরা মনে হয় বুঝেছো, আমি কি -1 কুলম ধরতে পারবো টেস্ট চার্জের মান? ধরতে পারবো। তাহলে ধরলে সবাইকে ধরতে হবে। ওকে,
যত ছাত্র আছে, যত বই পুস্তক রচিত হয়েছে এ যাবৎকালে, সবগুলো -1 কুলম্ব দিয়ে ধরতে হবে, তাহলে সমস্যাটা সমাধান হবে, কোনো অসুবিধা হবে না, ম্যাথগুলো হবে -1 কুলম্ব ধরলেও। কিন্তু বই পুস্তকগুলো যেহেতু অনেক আগ থেকে +1 কুলম্ব দিয়ে করেছে, আমাদের বিজ্ঞানীরা যেহেতু টেস্ট মানে প্লাস চার্জ থেকে বলরেখা বের হয়, নির্গত হয় ধরে নিয়েছে, এই জন্য তারা ধনাত্মক চার্জটাকেই স্ট্যান্ডার্ড ধরেছে, এই জন্য সবাই +1 কুলম্ব দিয়ে বইগুলো লিখেছে। তাহলে বলো, তুমি যদি আজকে একাই -1 কুলম্ব দিয়ে ম্যাথ করতে চাও, করলে ম্যাথ হবে, কিন্তু ওই বইগুলো যেহেতু লেখা হয়েছে তাহলে ওগুলো চেঞ্জ করতে হবে, সেটা তো সম্ভব না। তাহলে যেহেতু আমার +1 কুলম্ব চার্জ ধরলেও, টেস্ট চার্জ ধরলেও অসুবিধা নাই, -1 কুলম্বকে টেস্ট চার্জ ধরলেও অসুবিধা নাই, তাহলে আমি +1 কুলম্ব চার্জ দিয়েই ম্যাথ করব, তার মানে আমরা টেস্ট চার্জকে ধরবো +1 কুলম্ব চার্জ। ওকে, তাহলে এটা হবে +1 কুলম্ব। এবার বলো তো এইখানে কি হবে, বেশি বল অনুভূত হবে, এটাও 1 কুলম্ব। বলো তো এখানে কম বল অনুভূত হবে, তাহলে এখানে কত বল অনুভূত হয়েছে, এফ এর মান কত, এফ এর মান এখানে বেশি, তাহলে এই বিন্দুর প্রাবল্য হবে এই এফ এর মান। এইখানে কত বল অনুভূত হয়েছে, কম বল, এই কম বলের মান হবে এই বিন্দুর তড়িৎ প্রাবল্য। তার মানে প্রাবল্য হচ্ছে এক ধরনের বল, প্রাবল্য তীব্রতা কত বেশি বা কত কম বল অনুভূত হবে। তাহলে বলো তড়িৎ প্রাবল্য কাকে বলা হয়, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আমি একটা 1 কুলম্ব ধনাত্মক চার্জ স্থাপন করলে ওই বিন্দুতে কত বল অনুভূত হবে তার মানকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলা হয়, এই বলের মানকে এই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলা হয়। আমি আবার সংজ্ঞাটা বলছি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি 1 কুলম্ব ধনাত্মক চার্জ স্থাপন করলে এটা যে পরিমাণ বল অনুভব করে তার মানকে ওই বিন্দুর, অন্য বিন্দুর না, কারণ অন্য বিন্দুতে তো অন্য বল অনুভূত হবে, কম বেশি বল অনুভূত হবে, তাহলে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলা হয়। আশা করি বুঝেছো। তাহলে তড়িৎ প্রাবল্যকে আমরা প্রকাশ করব, দেখো ইলেকট্রিক ইন্টেন্সিটি এই ই দিয়ে প্রকাশ করব। তাহলে তড়িৎ প্রাবল্যকে ই দিয়ে যদি প্রকাশ করি তাহলে ই ইজ ইকুয়াল টু কি হবে ম্যাথমেটিক্যাল টার্মটা, বলো তো আমরা সংজ্ঞা পেয়ে গেছি, সংজ্ঞা পেলে আমরা সেখান থেকে ম্যাথমেটিক্যাল টার্মও বানাতে পারি, যার মান 1 একক সেটা হবে নিচে, আর যে পরিমাণ অনুভব করে সেটা হবে উপরে। তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক চার্জ স্থাপন করলে 1 তাহলে এটাকে আমি কিউ নট ধরেছি, তাহলে কিউ নটের মানটা হবে নিচে, কিউ নটের মানটা হবে নিচে স্থাপন করলে এটা যে পরিমাণ বল অনুভব করে তাহলে বলটা হবে উপরে, তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। আমরা ম্যাথমেটিক্যাল টার্ম পেয়ে গেছি। তাহলে বলো তড়িৎ প্রাবল্য কাকে বলা হবে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি 1 কুলম্ব ধনাত্মক চার্জ স্থাপন করলে এটা যে পরিমাণ তড়িৎ বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলা হয়। ওকে, এবার বলো তো আমাকে এই যে তড়িৎ প্রাবল্য রয়েছে এটার একক কি হবে, আমরা একটু এই সাইডে লিখি, এর একক হবে, দেখো বলের একক কি নিউটন আর চার্জের একক কি কুলম্ব, তাহলে তড়িৎ প্রাবল্যের একক হবে নিউটন পার কুলম্ব। আর আমি আগেই তোমাদেরকে বললাম তড়িৎ প্রাবল্য কিন্তু একটা, তড়িৎ প্রাবল্য মানেই কিন্তু হচ্ছে বল, বলের মান হয়। এই তড়িৎ প্রাবল্যের তাৎপর্য কি হবে, তোমাকে বলা হয়েছে কোনো একটা বিন্দুর তড়িৎ প্রাবল্যের মান ধরো 20 নিউটন পার কুলম্ব, বলতে তুমি কি বোঝো বলো তো, 20 নিউটন পার কুলম্ব মানে উপরে হবে 20 নিউটন, নিচে হবে কুলম্ব, মানে 1 কুলম্ব। তাহলে কোন বিন্দুর তড়িৎ প্রাবল্যের মান 20 নিউটন পার কুলম্ব বলতে বোঝায় তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে একটি 1 কুলম্ব ধনাত্মক চার্জ স্থাপন করলে এটা 20 নিউটন তড়িৎ বল অনুভব করবে, মানে কুলম্ব বল অনুভব করবে, অর্থাৎ 20 নিউটন বল অনুভব করবে ওই বিন্দুতে। আচ্ছা যদি বলা হয় ধরো কোন স্থানের তড়িৎ প্রাবল্যের মান 1 নিউটন পার কুলম্ব, বলতে কি বোঝায়, উপরে হবে 1 নিউটন, নিচে হবে 1 কুলম্ব, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে একটি 1 কুলম্ব ধনাত্মক চার্জ মানে টেস্ট চার্জ স্থাপন করলে এটা 1 নিউটন তড়িৎ বল অনুভব করবে। আমাকে বলো তো এই তড়িৎ প্রাবল্য কেমন রাশি, এই তড়িৎ প্রাবল্য কিন্তু হবে ভেক্টর রাশি। বলো তো এটা কেন ভেক্টর রাশি,
কারণটা হচ্ছে দেখো, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি 1 কুলম্ব ধনাত্মক চার্জ স্থাপন করলে এটা যে পরিমাণ বল অনুভব করে তার মানকে বলা হয় তড়িৎ প্রাবল্য। তাহলে তড়িৎ প্রাবল্য এক ধরনের বল। বল কি রাশি? ভেক্টর রাশি। তাহলে তড়িৎ প্রাবল্য হবে কিন্তু ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি যদি এটা হয়, বলতো আমার ভেক্টর রাশির কয়টা জিনিস আছে? দুটো। একটা হচ্ছে মান, আর একটা কিন্তু আমার দিক। তাহলে তড়িৎ প্রাবল্যের মান বের করা শিখতে হবে, আর তড়িৎ প্রাবল্যের আমাদের দিক বের করা শিখতে হবে। আচ্ছা, E ইজ ইকুয়াল টু উপরে হচ্ছে F আর নিচে হবে কিউ নট। এই যে এটা বলতো, এই কিউ এবং কিউ নটের মধ্যে কত বল অনুভূত হবে? F ইজ ইকুয়াল টু, এটা যেহেতু শূন্য মাধ্যম তাহলে 1/4 পাই এপসাইলন নট, উপরে হবে Q1 এর জায়গায় কিউ এবং Q2 এর জায়গায় হবে কিউ নট, আর নিচে দূরত্ব ধরে নেই আর, তাহলে হবে আর স্কয়ার। ওকে, এই এফ এর মানটা একটু উপরে আমরা বসিয়ে দেই। তাহলে E ইজ ইকুয়াল টু হবে 1/4 পাই এপসাইলন নট, উপরে হবে কিউ নট, নিচে হবে আর স্কয়ার, আর নিচে কি হবে? কিউ নট। তাহলে কিউ নট এবং এই কিউ নটটা কেটে যাবে, অতএব E ইজ ইকুয়াল টু হবে 1/4 পাই এপসাইলন নট, উপরে হবে কিউ, নিচে হবে আর স্কয়ার। তাহলে আমরা তড়িৎ প্রাবল্যের মান বের করার ফর্মুলা পেয়ে গেছি। E ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। বলো 1/4 পাই এপসাইলন নট এর মান কত? 9 গুণন 10 টু দি পাওয়ার 9। এই কিউটা কোন কিউ? যে চার্জের জন্য আমাকে প্রাবল্য বের করতে বলেছে, এই যে এই চার্জটা। আচ্ছা বলো তো আরটা কি? ওই চার্জ হতে কত দূরে আমাকে প্রাবল্যের মান বের করতে বলেছে, সেই আর। আমরা একটু বোঝানোর খাতিরে দিক দিয়ে মান একটু ব্যাখ্যা করি। ধরে নাও তোমাকে বলা হয়েছে, দিকটা বোঝানোর জন্য আমি কিছু উদাহরণ দিচ্ছি। ধরে নাও এইখানে একটা চার্জ আছে, 1 নাম্বার উদাহরণ। ধরো এইখানে একটা চার্জ আছে, বলে দেয়া আছে এটা কিউ, এর মান দেয়া আছে ধরো 20 কুলম্ব, প্লাস 20 কুলম্ব। ওকে, বলা হয়েছে এইখান থেকে 2 মিটার দূরে এই পি বিন্দুতে প্রাবল্যের মান কত বের করো এবং প্রাবল্যের দিক কোন দিকে বের করো। বলতো আমরা প্রাবল্যের মান খুব সহজে বের করতে পারি। E ইজ ইকুয়াল টু, আমি একবারে লিখি 1/4 পাই এপসাইলন নট এর মান 9 গুণন 10 টু দি পাওয়ার 9। আর বলতো কিউ এর মান কত? প্লাস 20 কুলম্ব, উপরে হবে 20। বলতো কত দূরে বের করব? 2 মিটার দূরে, তাহলে এটা হবে 2 তার উপরে স্কয়ার, তাহলে মানটা বেরিয়ে যাবে নিউটন পার কুলম্ব। একটা মান আমরা পাবো। তাহলে এইভাবে আমরা খুব সহজে মান বের করতে পারি। এবারে দিক বের করতে হবে। দিক কোন দিকে? বলতো যে বিন্দুতে তুমি প্রাবল্যের দিক বের করতে চাও, যে বিন্দুতে প্রাবল্যের মান আমরা বের করতে চাই, সেখানে অবশ্যই একটা প্লাস 1 কুলম্ব টেস্ট চার্জ ধরে নিতে হবে। তুমি এটা লিখতেও পারো, নাও লিখতে পারো, আমি লিখে নেব। তাহলে পি বিন্দুতে একটা প্লাস 1 কুলম্ব চার্জ আছে, প্লাস 1 কুলম্ব টেস্ট চার্জ। এবার তুমি এইখানে মার্কারটা ধরবা, কলমটা ধরবা, তুলবা না। বলতো তুমি এইখানে কে? তুমি কে? তুমি হচ্ছে প্লাস। বলতো এটার দিকে খেয়াল রাখবা, এটাকে, এটাও প্লাস, তাহলে এটাও প্লাস, এটাও প্লাস। বলতো বিকর্ষণ করবে না আকর্ষণ করবে? বিকর্ষণ। তাহলে দিক হবে এই দিকে, তাহলে তড়িৎ প্রাবল্যের দিক হবে এই দিকে। ওকে, তাহলে যদি ধনাত্মক চার্জ হয় তাহলে দিক হবে বাহিরের দিকে। আর 2 নাম্বার উদাহরণটা যদি আমরা বলি, ধরো 2, এইখানে একটা চার্জ আছে, এই চার্জটার মান ধরো -20 কুলম্ব। বলেছে এই চার্জ হতে 2 মিটার দূরে এই পি বিন্দুতে প্রাবল্যের মান কত বের করো এবং প্রাবল্যের দিক কোন দিকে বের করো। বলতো তাহলে এখানেও একটা মনে মনে 1 কুলম্ব টেস্ট চার্জ ধরে নিতে হবে বা লিখে নিতে হবে। তাহলে যদি মান বের করতে বলে এই পি বিন্দুতে, তাহলে E ইজ ইকুয়াল টু হবে 9 গুণন 10 টু দি পাওয়ার 9। আর উপরে কিউ এর মান কত? -20, তাহলে -20। আর দূরত্ব কত? 2, তাহলে এখানে হবে 2 তারপরে স্কয়ার। বলতো ই এর মানটা হবে মাইনাস, একটা মান বের হবে এত নিউটন পার কুলম্ব। এখন প্রশ্ন হলো এই মাইনাস মান কি দেয়া যাবে? উত্তর হলো না। প্রাবল্যের মান কখনো মাইনাস হবে না। কেন? প্রাবল্য মাইনাস চার্জ হলেও মাইনাস চিহ্ন দেয়া যাবে না,
কেন? কারণ প্রাবল্যের মান তো কখনো মাইনাস হতে পারে না। প্রাবল্য ভেক্টর রাশি, ভেক্টর রাশির মান কি কখনো মাইনাস হয় না। মাইনাস মান দিয়ে কি বোঝায়? দিক উল্টা দিক। তাহলে আমি দিক তো দেবই ম্যাথ করার সময়, তাহলে কখনোই মাইনাস চার্জ হলে আমরা ম্যাথ করার সময় প্রাবল্যের মান বের করার সময় মাইনাস মানটা ইউজ করব না। এবার আমরা দিক বের করব। তাহলে এইখানে মার্কারটা ধরো, কলমটা ধরো, বলো তো তুমি কে প্লাস আর এটাকে মাইনাস, তাহলে এটা মাইনাস তুমি প্লাস, তোমাকে টানবে না ঠেলবে? টানবে, আকর্ষণ করবে, তাহলে দিক হবে এই দিকে। তাহলে প্রাবল্যের দিক হবে ভেতরের দিকে, ভেতরের দিকে। তাহলে এইভাবে খুব সহজেই তোমরা প্রাবল্যের মান বের করতে পারো, দিক বের করতে পারো।